আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? মুশফিকা, আমার কথা শুনতে পাচ্ছ? আমাদের আজকে ক্লাসের পড়া হলো যে একাদশ পরিচ্ছেদ তৃতীয় অধ্যায়ের শব্দের শ্রেণী বিভাগ। ঠিক আছে? দীপান্বিতা, ক্লাসে অ্যাড হইছো? দেখো শব্দের শ্রেণী বিভাগ। ঠিক আছে, শব্দের শ্রেণী বিভাগ গঠন অনুসারে শব্দ দুই প্রকার, একটা মৌলিক, একটা সাধিত। অর্থমূলক অনুসারে শব্দের শ্রেণী বিভাগ, অর্থ অনুসারে শব্দের শ্রেণী বিভাগ তিন প্রকার: যৌগিক, রূঢ়ি, যোগ ও রূঢ় শব্দ। উৎসমূলক শ্রেণী বিভাগ হলো পাঁচ প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ। তাহলে গঠন অনুসারে শব্দটা আমরা পড়বো প্রথমে। গঠন অনুসারে বা গঠনমূলক অনুসারে শব্দের শ্রেণী বিভাগ মূলত দুই ভাগে বিভক্ত: একটা মৌলিক, একটা সাধিত। এরপরে মৌলিক শব্দ, সাধিত শব্দ। যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ব্যঙ্গ আলাদা করা যাবে না, আবার বলছি, যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ব্যঙ্গ আলাদা করা যায় না, তাকে মূলত মৌলিক শব্দ বলা হয়। মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ, যেমন নাক, কান, লাল, গোলাপ হলো মৌলিক শব্দের উদাহরণ। আমি আবার বলছি, শব্দের শ্রেণীবিভাগের মধ্যে শব্দের শ্রেণীবিভাগটা তিন ভাগে করা হয়: একটা গঠন অনুসারে, একটা অর্থ অনুসারে, আর একটা হলো যে উৎস অনুসারে। গঠন অনুসারে শব্দ দুই প্রকার: মৌলিক শব্দ, সাধিত শব্দ। অর্থ অনুসারে তিন প্রকার: যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগ ও রূঢ় শব্দ। উৎস অনুসারে শব্দ পাঁচ প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দ। প্রথমে আমরা গঠন অনুসারে শব্দ পড়ব। গঠন অনুসারে বা গঠনমূলক অনুসারে শব্দের শ্রেণী বিভাগ দুই ভাগে বিভক্ত: একটা মৌলিক, একটা সাধিত। গঠনমূলক ভাবে আমরা শব্দকে দুই ভাগে ভাগ করি: একটা মৌলিক আর একটা সাধিত। গঠন অনুসারে প্রথমটা হলো যে মৌলিক শব্দ। যেসব শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়। মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ, যেমন নাক, কান, লাল, গোলাপ, তিন, এই শব্দগুলো মূলত মৌলিক শব্দ। সাধিত শব্দ, যে শব্দ বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলি হচ্ছে সাধিত শব্দ। সাধারণত একাধিক শব্দের সমাস কিংবা প্রত্যয় উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়। আমি আবার বলছি, সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় কিংবা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। যেমন চাঁদ মুখ, ছাদের মধ্যে মুখ, চাঁদ মুখ। নীল আকাশ, নীল যে আকাশ। ডুবুরি, ডুবু যোগ উড়ি সমান ডুবুরি। এরপরে অর্থ অনুসারে শব্দ তিন ভাগে বিভক্ত। অর্থগতভাবে তিন ভাগে বিভক্ত: একটা যৌগিক শব্দ, একটা রূঢ়ি শব্দ, একটা যোগ ও রূঢ়ি শব্দ। প্রথমটা যৌগিক। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই সেগুলোকে যৌগিক শব্দ বলা হয়। যেমন গায়ক, বই যুগ অগ বা নগ, অর্থাৎ গান করে যে সমান গায়ক। বাবুর আনা, বাবু যুগ আনা সমান বাবু আনা। বাবু যুগ আনা সমান বাবু আনা, অর্থাৎ বাবুর ভাব। এরপরে দুহিতা, এরপরে কন্যার পুত্র বা নাতি। কর্তব্য, কি যুক্তব্য, যা করা উচিত বা কর্তব্য। মধুর, মধু যুগ র সমান মধু, মধুর মতো মিষ্টি গুণ, যে মিষ্টি গুণ যুক্ত। চিকা মারা, চিকা যুগ মারা অর্থাৎ দেওয়ালে লিখন সমান চিকা মারা। এরপরে রূঢ়ি শব্দ,
যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যদি মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। আবার বলছি, যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন হস্তি, হস্ত যোগ ইন, হস্ত আছে যা, কিন্তু এখানে হস্তি বলতে একটি পশুকে বোঝায়। যেমন গো যোগ এসনা, এখানে গবেষণায় আমরা বুঝি কোনো কিছুর উপরে অধিক তথ্য উপাত্তা নিয়ে গবেষণা করা, কিন্তু এখানে গবেষণা শব্দের অর্থ গরু পূজা। বাঁশি, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের একটি বিশেষ বাদ্যযন্ত্রকে বোঝায়, মূলত বিশেষত্বে প্রযুক্ত। তৈল শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়, যেমন বাদাম তেল। এরপরে প্রবীণ শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি, যিনি অভিজ্ঞ বীণা বাদক, কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এটি ব্যবহৃত। সন্দেশ শব্দের সন্দেশ শব্দটি শব্দ ও প্রত্যয়গত অর্থ হলো সংবাদ, কিন্তু রূঢ়ি শব্দ হিসেবে যখন এটি ব্যবহার করা হবে তখন এটি মিষ্টান্ন বিশেষ বোঝাবে। এরপরে যুগরূঢ় শব্দ, যুগরূঢ় শব্দ হলে যুগরূঢ় শব্দ হলে যে শব্দ প্রত্যয় বা উপসর্গ জুড়ে, যে এখানে আমি প্রথম শর্ত দিয়েছিলাম যে যৌগিক শব্দের অর্থগুলো হবে যে সকল শব্দের ব্যুৎপত্তিগত তার ব্যবহারিক অর্থে একই। এরপর রূঢ়ি শব্দ যখন হবে, রূঢ়ি শব্দ হবে প্রত্যয় এবং উপসর্গ যুগে গঠিত হবে শব্দগুলো, কিন্তু মূল শব্দের অর্থের অনুগামী হবে না, অন্য কোনো বিশেষ অর্থকে প্রকাশ করবে। তারপরে হবে যে যৌগরূঢ় শব্দ, যৌগরূঢ় সময় নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যাবান পদসমূহের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ গ্রহণ করে তখন তাকে যৌগরূঢ় শব্দ বলা হয়। যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যে। উপপদ তৎপুরুষ সমাস, যেমন শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। এরপরে কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুলত্বে ব্যবহৃত, তাই পঙ্কজ একটি যৌগরূঢ় শব্দ। এরপরে রাজার পুত্র, এরপর রাজার পুত্র, যেমন রাজার পুত্র মানে রাজপুত। এরপরে অর্থ পরিত্যাগ করা যৌগরূঢ় শব্দ হিসেবে এখানে জাত বিশেষকে বোঝায়। মহাযাত্রা, মহাসমারোহে যাত্রা অর্থাৎ পরিত্যাগ করে, যৌগরূঢ় শব্দ হচ্ছে মৃত্যু। জলধি, জল ধারণ করে এমন, অর্থাৎ এর অর্থ পরিত্যাগ করে এখানে একমাত্র সমুদ্র অর্থ জলধি। আবার বলছি, সমুদ্র শব্দের অর্থ হলো জলধি। তোমরা আবার খাতা নিতে পারো, আমি বললে তোমরা নোট করে নিতে পারো। একটা খাতা নাও, মুশফিকা, দীপান্বিতা, Yes, sir. একটা খাতা নাও। এটাকে আগে আগে নোট করাইছে কোনো স্যার? আগে নোট করাইছে মুশফিকা? জি স্যার। আগে আগে কি নোট করাইছে এটা, এই চ্যাপ্টারটা? নো স্যার। না হলে লিখো তাইলে, খাতা নাও, শব্দের শ্রেণী বিভাগ হেডলাইন করো। স্যার শব্দের শ্রেণী বিভাগ আন্ডারলাইন করছি।
স্যার আন্ডারলাইন দেখো করছি। যে গঠন যে শব্দের শ্রেণীবিভাগ মূলত 3 ভাগে বিভক্ত। প্রথম লাইন, শব্দের শ্রেণীবিভাগ মূলত 3 ভাগে বিভক্ত। শব্দের শ্রেণীবিভাগ মূলত 3 ভাগে বিভক্ত। লিখছ? লিখছি স্যার। Yes, sir. লিখেছি। দেখো যে গঠন অনুসারে শব্দ 2 প্রকার। স্যার আবার বলেন এটা। স্যার লিখেছি। 2 প্রকার, মৌলিক, সাধিত। লিখছি স্যার। লিখছেন? এরপর লেখুন যে অর্থ অনুসারে 3 প্রকার। অর্থ অনুসারে 3 প্রকার লিখছেন? লেখেন যে উৎস অনুসারে শব্দ 5 প্রকার। লিখতে পারছো? কেউ কাউকে কথা বলতে হবে তো, নাহলে আমি কেমনে বুঝবো তোমরা লিখতে পারছো? স্যার স্যার উৎস অনুসারে 5 প্রকার লিখছো? Yes, sir. তাহলে এখন অকারভেদগুলো আবার বলছি। শব্দের শ্রেণীবিভাগ মূলত 3 ভাগে বিভক্ত। এরপরে প্রথমটা হলো গঠনমূলক শ্রেণীবিভাগ। মৌলিক আর সাধিত 2 প্রকার। গঠনমূলক শব্দ হলো 2 প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। অর্থ অনুসারে 3 প্রকার, যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যৌগরূঢ় শব্দ। এরপরে উৎস অনুসারে 5 প্রকার, তৎসম, অযুতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি শব্দ। ঠিক আছে? এখানে তৎসম উৎস অনুসারে শব্দটা লাগবে না, কারণ সেটা হলো যে আমাদের বোর্ড বইয়ের প্রথম অধ্যায়ের 2য় পরিচ্ছেদে ছিল। ভাষার চ্যাপ্টারে, এটা প্রথম পরিচ্ছেদে ছিল ভাষার চ্যাপ্টারে, তার জন্য। এবার লেখো গঠন অনুসারে শব্দ 2 ভাগে ভাগ করা যায়, এগুলো ক্লাসিফিকেশন গুলো লেখো। মৌলিক, সাধিত। মৌলিক শব্দ লেখো, মৌলিক শব্দ হেডলাইন করো। এই শব্দগুলোকে ভাঙা যায় না। মৌলিক শব্দ দিয়ে লেখো যে এই শব্দগুলোকে ভাঙা যায় না। মৌলিক শব্দ দিয়ে লেখো যে মৌলিক শব্দ, এই শব্দগুলোকে ভাঙা যায় না। দেখছো? আবার বলছি, মৌলিক শব্দগুলোকে ভাঙা যায় না। লিখছেন? লিখছি স্যার। এরপর লেখেন যে মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। মৌলিক শব্দ। জি, মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। স্যার মৌলিক শব্দ কিসের উপকরণ? মৌলিক শব্দগুলোই হচ্ছে ভাষার মূল উপকরণ। লিখেছি স্যার।
তারপরে লিখবেন যে কয়েকটি মৌলিক শব্দের উদাহরণ। কয়েকটি মৌলিক শব্দের উদাহরণ বা উদাহরণ। লিখছি স্যার। কয়েকটি মৌলিক শব্দের উদাহরণ লিখছেন? লেখেন এবার। নাক, কান, লাল, গোলাপ। এই গোলাপ, আরে ক্লাস বের করি হওয়া। নাক, কান, লাল, গোলাপ লিখতে পারছো? জি স্যার। লাল, নাক, কান, লাল, গোলাপ, লাল। নাক, কান, লাল, গোলাপ, লাল লিখছেন? 3 এগুলো মৌলিক শব্দ। বুঝতে পারছো কি বলছি? জি স্যার। এবার লেখেন সাধিত শব্দ। লিখছি। এই শব্দগুলোকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়। এই শব্দগুলোকে ভাঙা যায় বা বিশ্লেষণ করা যায়। বুঝছো? জি স্যার। দেখবেন যে সাধারণত একাধিক শব্দের কিংবা প্রত্যয় উপসর্গ যুগে এই শব্দ গঠিত হয়। সাধারণত একাধিক শব্দের কিংবা প্রত্যয় উপসর্গ যুগে এই শব্দগুলো গঠিত হয়। সাধারণত একাধিক শব্দের কিংবা প্রত্যয় উপসর্গ যুগে এই শব্দ গঠিত হয়। আবার বলছি, সাধারণভাবে একাধিক শব্দের কিংবা প্রত্যয় বা উপসর্গ যুগে এই শব্দ গঠিত হয়। যেমন চাঁদমুখ, নীলাকাশ, চাঁদমুখ, নীলাকাশ, ডুবুরি। চাঁদমুখ, নীলাকাশ, ডুবুরি। চাঁদমুখ, নীলাকাশ, ডুবুরি লিখতে পারছো? এগুলো সাধিত শব্দ। এবার লিখো। অর্থ অনুসারে শব্দ 3 প্রকারের লিখে তারপরে যৌগিক শব্দ হাইলাইট করো। অর্থ অনুসারে শব্দ 3 প্রকার লিখে যৌগিক শব্দ হাইলাইট করো। লিখতে পারছো? অর্থ অনুসারে শব্দ 3 প্রকার লিখে যৌগিক শব্দ হাইলাইট করছো? দীপান্বিতা লিখতে পারছো? মুশফিকা লিখতে পারছো? জি স্যার। যৌগিক শব্দ লিখে লেখো যে এই শব্দের ব্যুৎপত্তি এবং ব্যবহারিক অর্থে একই। যৌগিক শব্দের মধ্যে পাশে লিখবে যে এই শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই। না বুঝলে বানান স্লাইডে আছে, স্লাইডে দেখো।
এই শব্দগুলোর ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ একই। এই শব্দগুলোর ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ একই। এই শব্দের ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ একই। লিখতে পারছো? এই শব্দের ব্যুৎপত্তিগত ও ব্যবহারিক অর্থ একই, এটুকু লিখতে পারছো? জি স্যার। হ্যাঁ স্যার। লিখতে পারলে এবার লিখো যে এরপর লিখো যে কয়েকটি যৌগিক শব্দের উদাহরণ। লিখছো? লিখছি স্যার। গায়ক, বাবুয়ানা, দৌহিত্র, কর্তব্য, মধুর, চিকামারা। কর্তব্য, মধুর, চিকামারা। কর্তব্য, মধুর, চিকামারা। কর্তব্য, মধুর, চিকামারা লিখছো? লিখছি স্যার। এবার রুঢ়ি শব্দ। এবার রুঢ়ি শব্দ। এই শব্দগুলো প্রত্যয় বা উপসর্গ যুগে গঠিত, দেখছ, কিন্তু অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো অর্থ প্রকাশ করে। দেখতে পারছ? স্যার আবার বলেন এই শব্দগুলো। এই শব্দগুলো প্রত্যয় বা উপসর্গ যুগে গঠিত, কিন্তু শব্দের অর্থের অনুগামী না হয়ে কিন্তু মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে কিন্তু মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ কিন্তু মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে স্যার এই শব্দগুলো প্রত্যয় বা উপসর্গ যোগে তারপর গঠিত। এই শব্দগুলো প্রত্যয় বা উপসর্গ যুগে গঠিত, কিন্তু অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষত্ব জ্ঞাপন করে। কিন্তু অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশেষ অর্থ জ্ঞাপন করে। অন্য কোনো বিশেষ অর্থ জ্ঞাপন করে।
লিখছি স্যার। এবার লেখেন কতগুলো রুবি শব্দের উদাহরণ। হস্তি, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ। হস্তি, বাঁশি, প্রবীণ, তৈল, সন্দেশ। লিখতে পারছো? জি স্যার। এবার লেখো যুগল শব্দ। দেখতে পাচ্ছ যুগল শব্দ লিখছ? জি স্যার। এই শব্দগুলো যে শব্দগুলো, তারপর স্যার সমাস দ্বারা নিষ্পন্ন। এর আগেরটাতে বলছিলাম প্রত্যয় বা উপসর্গ দ্বারা উপসর্গ যুগে গঠিত, কিন্তু যুগল শব্দ বলতেছে এই শব্দগুলো সমাস দ্বারা নিষ্পন্ন। কথা বুঝতে পারছি? হ্যাঁ, তারপর সমাস দ্বারা নিষ্পন্ন। ঠিক আছে? হুম সমাস সমান পদসমূহের অনুগামী না হয়ে এই শব্দগুলো সমাস দ্বারা নিষ্পন্ন সমাস দ্বারা নিষ্পন্ন সমাস সমান এবং সমাস সমান পদসমূহের অনুগামী না হয়ে সমাস সমান পদসমূহের অনুগামী না হয়ে বিশেষত্ব গ্রহণ করে। লিখছি স্যার। লিখছ? হুম বিশেষত্ব গ্রহণ করে এটুকু লিখছ? লিখছি স্যার। এবার লেখো কতগুলো যুগল শব্দের উদাহরণ। কতগুলো যুগল শব্দের উদাহরণ। কতগুলো যুগল শব্দের উদাহরণ। লিখছি স্যার। পঙ্কজ, রাজপুত্র, পঙ্কজ, রাজপুত্র, মহাযাত্রা, জলদি। পঙ্কজ, রাজপুত্র, মহাযাত্রা, জলদি। পঙ্কজ, রাজপুত্র, মহাযাত্রা, জলদি। এগুলা শিখবা আর এগুলো SW করবা। ঠিক আছে?
আজকে ক্লাসে যেগুলো লিখেছি আমাকে কেউ একজন হোয়াটসঅ্যাপে দিয়ে দাও এগুলো, আমি যেন আমার গ্রুপে দিয়ে দিতে পারি। দীপান্বিতা, দীপান্বিতা ইয়েস স্যার। অথবা Yes, sir. মুশফিকা, তোমরা তোমরা দুইজন দাও, আমি এখান থেকে যেটা ভালো হবে ওইটা আবার গ্রুপে সেন্ড করে দিব আর কি। আমাকে একটু ছবি তুলে পাঠাইও, কেমন? ওকে স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার স্যার কি পাঠাইতে বলছেন আপনি? কি কারণে বলতে, আমি যেগুলো এখন ক্লাসে নোট করাইলাম এগুলো একটু আমাকে ছবি তুলে পাঠাবা, হোয়াটসঅ্যাপে দিবা, আমি গ্রুপে সবাই যেন পাই ওইভাবে দিয়ে দিব আর কি। ওকে স্যার। কথা বুঝাইতে পারছি? জি স্যার। Yes, sir. বুঝাইতে পারলে হয়েছে। ঠিক আছে তাহলে এতটুকুই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।